নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম হানা বাড়ি, লেখক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। 20 বছর আগের কথা। তখন আমি বঙ্গবাসী স্কুলে মাস্টারি করি। 5 বছরে 15টি বাসা বদলিয়ে এবার যে সন্ধান পেয়েছি সেটি সত্যি ভারী সুন্দর। 4 কামরাওয়ালা দোতলা একটা বাড়ি, সামনেই ছেলে মেয়েদের খেলাধুলার করার পার্ক। ঘরগুলোর মেঝে মার্বেল পাথরে মোড়া, বারান্দা ও সিঁড়ি মোজাইক করা, উপরে ও নিচে বাথরুম ইত্যাদি। চমৎকার ব্যবস্থা। ভাড়া মাসিক 40 টাকা মাত্র। স্কুল মাস্টারের পক্ষে ভাড়াটা একটু বেশি। তো কি হয়েছে, বাড়ি হিসাবে আদৌ বেশি নয়। এমন বাড়ি অনেক তপস্যায় মেলে। বাড়ি দেখে মা তো খুশি হলেনই, স্ত্রী ও ছেলেরাও মহা খুশি। মনে হলো এতদিনে বাসা সমস্যার একটা সমাধান হলো। মধ্য কলকাতায় ছোটোখাটো এমন একটা বাড়ি সত্যি দুর্লভ। 2-3 মাস অন্তর বাসা বদল করে করে হয়রান হয়ে গেছি। ভাড়াটা একটু বেশি হলো, তা হোক গে। বাড়িওয়ালা বা সহ ভাড়াটেদের সঙ্গে কচকচি আর ভালো লাগে না। এবার নির্ঝঞ্ঝাট। বাড়িওয়ালা থাকেন কিছুটা দূরে, অন্য কোনো ভাড়াটের ঝামেলাও নেই। পরিবারের সকলেই একটু হাঁপ ছেড়ে বাঁচবে এবার। নতুন বাড়িতে এসে গেছি। সামনের পার্কে ছেলেরা খেলা করে, বাইরের ঘরে বসে বসে আমি দেখি। বেশ একটা আরাম এবং তৃপ্তি অনুভব করি। সেদিন ছিল রবিবার। ছেলেরা পার্কে খেলছে, আমি বাইরের ঘরে বসে কি একটা লিখছি। এমন সময় বাড়ির ভেতর থেকে একটা কান্নার সুর ভেসে আসে কানে। মেয়ে ছেলের কান্না। কে কাঁদে? ভেতরে গিয়ে দেখি একটি বিধবা বউ তার 2টি ছেলেকে নিয়ে বেড়াতে এসে নিচের বারান্দায় বসে কান্না জুড়ে দিয়েছেন। আমার মা সেখানে দাঁড়িয়ে তাকে কি যেন বলতে চেষ্টা করছেন। ব্যাপারটা কি? কান্নার ভেতর দিয়ে ক্রমে ব্যাপারটা পরিস্ফুট হয়ে ওঠে। আগতা বিধবার স্বামী অনেক আশা করে এই বাড়িটা তৈরি করেছিলেন, কিন্তু ভোগ করতে পারেননি। দেনার দায়ে বাড়ি বাঁধা পড়ে। কর্তাকেও রোগে ধরে। 2-1 মাসের মধ্যেই তিনি নিজে কেঁদে স্ত্রী পুত্র কন্যাকে কাঁদিয়ে এই বাড়িতেই দেহ রাখেন। তার কত সাধের এই বাড়ি, কার বাড়ি আজকে ভোগ করে, ইত্যাদি ইত্যাদি। মা তাকে অনেক করে বোঝালেন। সংসারের অনিত্যতা সম্বন্ধে ছোটোখাটো একটা বক্তৃতায় দিয়ে দিলেন। তার ছেলে মেয়েদের হাতে সামান্য কিছু মিষ্টি আনিয়ে দিলেন। বিধবাকেও কিছু জল খাওয়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। যা হোক, অনেকটা সময় কাটিয়ে বিধবা চোখ মুছতে মুছতে ও দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চলে গেলেন। আমিও হাঁপ ছেড়ে বাইরের ঘরে এসে বসলাম। মনটা কেমন খারাপ হয়ে গেছে। খুব ছোট হলেও বাড়িটা না সত্যিই সুন্দর। এত অল্প জায়গার মধ্যে বোধহয় 1 কাঠাও হবে না। এমন সুন্দর একটা বাড়ি বানাতে ভদ্রলোককে বেশ মাথা খাটাতে হয়েছিল। শুনলাম ভদ্রলোক
নিডেড কন্ট্রাক্টর ছিলেন, তাই পেরেছেন। ভাবতে ভাবতে খাকি হাফ প্যান্ট পরা হ্যাট মাথায় একটা কন্ট্রাক্টরের ছবি আমার মনের পর্দার ভেসে উঠল, যেন তিনি বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার মতো বাড়ি বটে, ছবির মতো বাড়িটা, সব কিছুই এর সুন্দর। ঘর ছেড়ে বাইরে এসে আমিও বাড়িটার দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। মনে পড়ল বিধবাটির কথা, তার কত সাধের বাড়ি। নতুন বাড়িতে 10-15 দিন কেটে গেছে। একটা জরুরি কাজে শহর ছেড়ে 2-1 দিনের জন্য বাইরে যেতে হবে। সকালেই সামান্য কিছু জলযোগ সেরে ঘর থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় আমার পিঠে কে যেন সজোরে এক ধাক্কা দিয়ে বলে উঠল, যা, বেরিয়ে যা, আর আসিস নে। হুমড়ি খেয়ে আমি সামনের বারান্দার রেলিং ধরে ফেললাম। মা বলে, কি হলো রে, চৌকাঠে হোঁচট খেয়েছিস বুঝি? বাধা পড়ল, একটু বসে যা। আমি বললাম, হোঁচট খাইনি গো, কে যেন আমার ধাক্কা দিলে। মা বলল, সে কি রে? স্ত্রী বলল, ও মা, সে কি কথা গো, তুমি কি বলছো? আমি বললাম, ও কিছু হয় না মা, বোধহয় দরজার পাল্লার গায়ে ধাক্কা খেয়ে থাকবো। তবুও একটু বসে যা, বেরোবার মুখেই বাধা পড়ল। মা বললেন, তথাস্তু। একটু বসে যেতেই হলো। শহর ছেড়ে কিছু দূর যেতে না যেতেই বেশ কম্প দিয়ে জ্বর এসে গেল, কাজেই বাধ্য হয়ে ফিরে আসতে হলো। বাসায় ফিরে একেবারে বেহুশ হয়ে পড়লাম। সেই অজ্ঞান অবস্থায় মনে হলো কে যেন বলছে, বাড়িটা খুব সুন্দর, দেখছিস না? দাঁড়া, তোর চোখের মাথা খেয়ে দিচ্ছি। পরদিন সকালবেলায় জ্বরটা অনেক কম দেখা গেল বটে, কিন্তু চোখে ভীষণ যন্ত্রণা। চোখ আর মেলতেই পারি না, জোর করে মেললে হু হু করে জল আসে, তখনই বন্ধ করে ফেলতে হয়। সকলে মনে করলেন, আমিও ভাবলাম ঠান্ডা লেগেই চোখ উঠেছে। বড়ি কম্প্রেস করা, বড়ির জল দিয়ে চোখ ধোয়া সমানে চলতে লাগলো। কিন্তু 3-4 দিনের মধ্যেও বিশেষ কিছু উপশম দেখা গেল না। অবস্থা একই প্রকার রইল। সকলে চিন্তিত হয়ে পড়লেন। আজ আমার অসুখের 5ম রাত্রি, প্রায় 1:30টা বেজে গেছে। এমন সময় মা চেঁচিয়ে উঠলেন, খোকা, একবার ওঠ তো। 35 বছর বয়স হলেও মার কাছে তখনও আমি খোকাই ছিলাম। চোখের যন্ত্রণায় ঘুম আমার একরূপ ছিল না বললেই হয়। মার ডাকে তখন সাড়া দিয়ে দরজা খুলে বাইরে এলাম। স্ত্রী উঠে ঘরে ও বারান্দার ইলেকট্রিক আলো জ্বেলে দিলেন। জিজ্ঞাসা করলাম, কি মা, কি হয়েছে, ব্যাপার কি? চোখ দুটোকে কোনো রকমে তুলে ধরে মার দিকে তাকিয়ে দেখি চোখ তার কপালে উঠে গেছে, তিনি কাঁপছেন। স্ত্রী গিয়ে তাড়াতাড়ি মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, মা, মা গো, কী হয়েছে মা, অমন করছেন কেন? মা শুধু আঙুল দিয়ে একটা কিছু দেখিয়ে দিলেন। আমরা সেদিকে কিছুই দেখতে পেলাম না। বাড়ির সকলেই তখন উঠে পড়েছে, চারিদিকে আলো জ্বেলে দেওয়া হয়েছে, তবুও কিছুই দেখা গেল না। মাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হলো। চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে কিছু সময় পরে তিনি যেন সম্বিত ফিরে পেলেন। তখন একটু একটু করে সব কথা বললেন। ঘুম থেকে উঠে আলো না জ্বেলে তিনি বাইরে আসেন। বাইরে এসে দেখেন বারান্দায় হাফ প্যান্ট পরা, হ্যাট মাথায় একটা লোক আমার ঘরের জানলা ধরে দাঁড়িয়ে আছে।
দৃষ্টি তার আমার ঘরের মধ্যে। মা বলে উঠলেন, কে কে ওখানে দাঁড়িয়ে? হ্যাট মাথায় লোকটি তখন এমন কটমট করে মার দিকে ফিরে দাঁড়ালো যে মা ভয় পেয়ে খোকা খোকা বলে চেঁচিয়ে ওঠেন। মূর্তিটা তখন ওই দিকটায় সরেই যায়। মুখে আমি বললাম, এ নিশ্চয়ই কোনো দুষ্টু লোক, পাইপ টাইপ ধরে নেমে পালিয়েছে। মনের ভেতর কিন্তু ভেসে উঠল সেই কন্ট্রাক্টরের ছবি। মা আমার কথা বিশ্বাস করলেন না। তিনি বলতে লাগলেন, তোরা এ বাড়ি ছেড়ে দে, ভালো বাড়িতে আমাদের আর দরকার নেই। আমার মন আর কিছুতেই ভালো নিচ্ছে না। অনেক রাত্রে মাকে বুঝিয়ে রেখে আমি আমার ঘরে ফিরে এলাম। সমস্ত রাত্রি বাড়িতে আলো জ্বালিয়ে রাখা হলো। মার কাছে রইল আমার ছোট ভাই এবং এক বিধবা বোন। সেই রাত্রিতেই মা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। ডাক্তার ডাকা হলো, চিকিৎসাও যথাসাধ্য করা হলো, কিন্তু মাকে ধরে রাখা গেল না। 3 দিনের দিন সকলকে কাঁদিয়ে মা আমাদের ছেড়ে চলে গেলেন। মৃত্যুর কিছু সময় পূর্বে মা একবার আমার গলা জড়িয়ে ধরে বললেন, আমার জন্য তুই এত করছিস কেন? আমার সময় হয়েছে, ডাক এসেছে, আমি চলে যাচ্ছি। তোরা কিন্তু আর এ বাড়িতে থাকিস নে, যত শিগগির পারিস এ বাড়ি ছেড়ে দিস, তোর জয় জয়কার হবে। মার শেষ আশীর্বাদ পেলাম, কিন্তু মাকে ফিরে পেলাম না। জন্মের মতোই তাকে হারালাম। 13 দিনের মধ্যে মার শেষকৃত্য শেষ হলো। মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের নতুন বাসায় পাঁচিলের গায়ে একটা দরজা ছিল। সেটা খুলে কলকাতা শহরের সে সময়ের মেয়র নির্মল চন্দ্র মহাশয়ের বাড়ি যাওয়া যেত। চন্দ্র মহাশয়ের সঙ্গে পূর্ব থেকেই আমার জানাশোনা ছিল। মার মৃত্যুর দিন থেকে তার শেষকৃত্য পর্যন্ত সব কয়দিনই চন্দ্র মহাশয় এবং তার জননী মামনি আমাদের সব কিছু দেখাশোনা করেছেন। নির্মলচন্দ্র ও আমার এক ডাক্তার ভাইয়ের চিঠি নিয়ে উড স্ট্রিটে সে সময় সুবিখ্যাত চক্ষু চিকিৎসক সুশীল মুখার্জির বাড়িতে যায়। আমার চোখ পরীক্ষা করে সুশীল মুখার্জি বললেন, আর কিছুই নয়, 2 চোখের মনির উপর 2টি বসন্ত হয়েছে। কিছুদিন আর বিলম্ব করলে চোখ দুটি একেবারেই নষ্ট হতো। কি ভয়ানক! যা হোক, তিনি একটা মলম এবং কয়েকটা ওষুধ দিলেন। মাসখানেক নিয়মিত প্রয়োগ করায় চোখ আমার ভালো হয়ে যায়। সুশীল মুখার্জির চিকিৎসায় সারলেও আমি মনে করি নিজের জীবন দিয়ে মাই আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন। মার মৃত্যুর পর 15 দিন কেটে গেছে। মা মনির কাছে সব কথাই আমরা খুলে বলেছি। তিনিও বলেছেন, এমন অবস্থায় এ বাড়িতে থাকা আর সমীচীন নয়। আর একটা নতুন বাসাও দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাব। রাত্রি 10টা পর্যন্ত মামনি আমাদের সঙ্গে নানা গল্পগুজব করে চলে গেছেন। আজ রাত্রিতে সকলেই আমরা এক ঘরে আছি। জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, রাতটা কাটলে হয়। অবশিষ্ট প্রাণকটি নিয়ে এখন ভালোই ভালোই বেরোতে পারলে বাঁচি। আকাশে মেঘ করেছে, কেমন একটা গুমট গরম পড়েছে। ঘরে আলো জ্বলছে। মার মৃত্যুর পর থেকে প্রত্যহই জ্বলে থাকে। ছেলেরা ছাড়া আমাদের কারোর চোখে আজ নিদ্রা নেই। রাত 2টো হলো বোধহয়। এমন সময় ছাদের উপর থেকে একটা উচ্চ হাসির শব্দ ভেসে এলো। স্ত্রী চিৎকার করে আমায় জড়িয়ে ধরলেন। ভয় কি বলে আমিও চেঁচিয়ে উঠলাম। বিধবা বোন দুর্গা দুর্গা রাম রাম বলতে লাগলো। শহর নিশুতি,
একবার মেঘের ডাক শোনা গেল, বোধহয় বৃষ্টি হবে, রাতটা কাটলে হয়, কাল সকালেই আমরা চলে যাব। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরের দিনকে আসবো আর একটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা।